স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এখানে কি করছেন আপনি? হুমায়রার এমন আকস্মিক কাজে জুবাইদা ঘাবড়ে গেল। তার চোখে মুখে ভয়ের ছায়া পরিলক্ষিত হলো। সে বুঝতে পারেনি হুমায়রা তাকে ধরে ফেলল। হুমায়রা প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আস্তে কথা বল, রাশাদ জানতে পারলে খুব রাগ করবে। সে নিয়ে তো আপনার মাথা ব্যথা থাকার কথা নয়। আমার প্রশ্ন, আপনি এইখানে কেন এসেছেন? আব্বার মরার খবর শুনে কিভাবে বইয়া থাকুম ক। মনে এখন টান তো থাকেই। মানুষটাকে শেষবারে দেখার জন্য আইছিলাম, চলেই যাচ্ছিলাম, ভাবলাম একবার আমারে দেখা যায়। জুবাইদা জড়তাহীন স্বরে কথাগুলো বলল। অপরাধ বোধ তার কণ্ঠে ছলকালো, কিন্তু তার উত্তরকে তোয়াক্কা না করেই প্রশ্ন ছুড়ল হুমায়রা। আপনি জানলেন কি করে দাদা মারা গেছে? হুমায়রার এমন প্রশ্নের জন্য যেন প্রস্তুত ছিল না জুবাইদা। পরীক্ষার প্রশ্নে প্রস্তুতি না নেওয়া ছাত্রীর মতো পাংশুটে হয়ে গেল তার মুখখানা। এড়ানো সহজ হলো না হুমায়রার সন্দিহান তীক্ষ্ণ নয়ন। অপ্রতিভ স্বরে বলল, একটা কামে চেয়ারম্যান সাহেবের সই লাগতো, তাই গ্রামে আইছিলাম, তখন জানছি। জুবাইদার কথায় অবিশ্বাসের স্থান নেই। সে এই গ্রামের বাসিন্দা। যে কোনো সরকারি কাগজে এই গ্রামের চেয়ারম্যানের সই স্বাক্ষর লাগতেই পারে, এটা খুবই যৌক্তিক কারণ। উপরন্তু তার দাদার মৃত্যুর কথা গ্রামে জানে না এমন মানুষের অভাবও নেই, সুতরাং সে জানতেই পারে। তবুও কেন যেন খুব একটা বিশ্বাস হলো না হুমায়রার। কিন্তু সে অধিক প্রশ্নের মধ্যেও গেল না। খুব নির্লিপ্ত স্বরে বলল, আশা করি আপনার কাজ শেষ, আসতে পারেন। বলেই পা বাড়াতেই জুবাইদা হাত আঁকড়ে ধরল তার। শক্ত করে দু হাতের মধ্যে মুঠোবন্দি করল। তার চোখ মুখ চিকচিক করছে। কথা বলার জন্য যেন উন্মুখ হয়ে আছে সে। তার এই অস্থিরতা দৃষ্টি এড়ালো না হুমায়রার। অবাক স্বরে শুধালো, কিছু বলবেন? এখন কথা জিগাবার আসিল। কি? শুনলাম তোর বাপের নাকি আম্মায় ঘরে জায়গা দিব না। জুবাইদার প্রশ্নে বিরক্ত হলো হুমায়রা। হাতখানা এক ঝটকায় সরিয়ে ফেলল হুমায়রা। হাতের হ্যারিকেনটার আলোর তেজ কমে এসেছে। তেল ফুরিয়ে গেছে হয়তো। ঘরে মানুষটা ঘুমিয়ে আছে। যে পরিমাণ মশার উপদ্রব বেড়েছে, তাতে ফাইজানের ঘুমের ব্যাঘাত হবে। ঘুম তার পাতলা। হুমায়রাকে পাশে না পেলেই ঘুম ভেঙে যায় তার। ফলে হুমায়রার তারা অযাচিত এই মানুষটির উপস্থিতি তার বিরক্তি এখন বাড়াচ্ছে বই তার কমাচ্ছে না। কঠিন স্বরে বলল, আপনার আমাদের বাড়ির প্রতি একটু বেশি আগ্রহ দেখছি। এই আগ্রহটা বড্ড বেমানান এবং বিরক্তিকর। আসতে পারেন আপনি। তোর কি মনে হয় কাউসার এই সব মাইনা নিব? জীবনেও না। আমার তো ভয় করে, ও না সকলে কইয়া দেয়। কি বলে দেয়? সেদিনও আপনি আমায় এমন কিছু বলতে যেও আটকে গিয়েছিলেন। বলুন না, আব্বা এমন কি নিয়ে আপনাকে বারবার হুমকি দিত? কি এমন কথা যা সবাই জানলে অনর্থ হবে? বলুন না। উত্তেজিত হলো হুমায়রা। তার গলার রগ ফুলে উঠেছে। হৃদস্পন্দন তীব্র বেগে ছুটছে। উত্তেজনায় তার গা ঘামছে এই হিমেল হাওয়াতেও। জুবাইদা মূর্ছিত স্বরে উত্তর দিল, এইটাই যে রাশাদ এই বাড়ির পোলা না? রাশাদ তোর আপন ভাই না? জুবাইদার কথায় স্তব্ধ হয়ে গেল। হুমায়রার মনে হলো তার মস্তিষ্ক কাজ করছে না। তার কান মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে। চারপাশটা হুট করেই অবাস্তব লাগছে। মাটিটা যেন কেউ সজোরে টেনে নিল। আর হুমায়রা ডুবে যাচ্ছে বিশ্রী কালো সমুদ্রে। অনাকাঙ্ক্ষিত সত্যটা একেবারেই হজম হচ্ছে না তার। মনে হচ্ছে এখনই গা ভাসিয়ে বমি হয়ে যাবে, ভেতরটা হালকা লাগবে। এত বিশ্রী কোনো অনুভূতি থাকে পৃথিবীতে? হাঁটু দুর্বল হয়ে পড়ল অষ্টাদশীর। পাহাড়ের মতো অদম্য দৃঢ় আর দিঘির জলের মতো স্বচ্ছ শান্ত মানুষটি নাকি তার ভাইজান নয়? এই কেমন তিক্ত ঠাট্টা! ঠাট্টাটি সহ্য করতে পারল না হুমায়রা। ক্রোধিত স্বরে বলল, ফাজলামোর একটা দায়রা থাকা উচিত। আপনি কি মনে করেছেন মিথ্যে বলবেন আর আমি বিশ্বাস করে নিব? জুবাইদা এই ক্রোধের বান এড়ালো না, বরং তার ছিল্ল ভরে হাসল। মৃদু স্বরে বলল, ভাগ্যের চাইতে বড় ফাজিল আর কি আছে ক? হুমায়রার অক্ষিগোলক বড় হলো। জুবাইদার মুখশ্রী দেখে মনে হচ্ছে না মানুষটি মিথ্যে বলছে। হুমায়রা দ্বিতীয় প্রশ্ন করার পূর্বেই সে বলতে লাগলো, আমি একজনটা ভালোবাসতাম। খুব ভালো পরিবারের ছেলে না সে।
বাপ ছিল না, বুড়া মারেন নিয়ে তার সংসার। আমাগর বাড়ির পাশেই তার বাড়ি ছিল। আমার ছোটকালের বন্ধু হে, অজান্তেই মন খুলাইলাম। মানুষটার লগে সংসার করতে চাইছিলাম, সুখের সংসার, ঘর ছাড়লাম, বিয়া করলাম। তখন ওর মাটা মইরা গেছে, আমাদের টোনাটন্ডি সংসার। তুই তো জানিস তোর নানার কি দাপট ছিল, তুইলা আনলো আমারে, সারাসারি করাইয়া তোর বাপের লগে বিয়া দিল। হে তো জানতো না আমার মধ্যে ওই মানুষটার অংশ বড় হইতাছে। বিয়ার 2 মাসের মধ্যে জানাজানি হইল আমি মা হমু। এই বাড়ির লোকেরা কি খুশি, কিন্তু তোর বাপ আজ করলো। প্রথমে বুঝতে দেয় নাই, ধুম মাইরা বইয়েছিল। আমি তো তারে নিজেরে ধরতে দেই নাই, বাচ্চা হইব কেমনে, কিন্তু চালাক মানুষ, কাউরে কয় নাই। সাপের লেজে পা দিয়া যেমনে কোদ কইরে গলাটি টিপে, ওই হারামি আমার গলা অমনি টিপছে। সব সময় এই কথা কইয়া আমারে দেয়া বাপের থেকে টেহা পয়সা আনাইছে। আমারে মারতো, কিন্তু আব্বা আমারে কইবার পারতাম না। নিজের পোলারে কেমনে কষ্ট দেই, ওই হারামি মজা লুটছে। আমি জীবনে কাউরে এত ঘেন্না করি না যতটা তোর বাপেরে করেছি। তুই ওই দিন জিগালি না আমি তোরে কেন এত অপছন্দ করি? কারণ তোর বাপ জোর করতো আমারে, আমারে হুমকি দিত, রাশাদের পরিচয় দিয়া দিব। আমি তাই সব সহ্য করেছি। আমার পোলাটার কি দোষ ক? ও কেন আমার জন্য শাস্তি পাইব? জুবাইদা থামলো, তার চোখ জোড়া ভেজা, হাতের উল্টো পিঠে অস্ত্রগুলো নিপুণভাবে মুছে দিল সে। তিক্ত দীর্ঘশ্বাস বের হলো অন্তঃস্থল থেকে। ক্ষীণ স্বরে বলল, আমি জানি আমি যা করেছি ভুল করেছি, কিন্তু বিশ্বাস কর, তোর মুখটা দেখলে কাউসারের সব কিছু স্মরণ হইতো আর শরীরে জ্বালা উঠতো। তুইও তো মাইয়া, স্বামী তো তোরও আছে। ওই মানুষটা কি তোরে শুধু ভোগের জন্যই রাখছে? হুমায়রা উত্তর দিতে পারল না, সে স্তম্ভিত চেয়ে রইল। জুবাইদা আবার বলল, তোর বিয়ার আগে কাউসারের এই কাম আরও বাড়িল। ওর নজর ছিল তোর গয়নাগাটির আর টেহার দিকে। আমারে হুমকিও দিল, সে সবার সামনে আমারে আর আমার পোলারে নাকানি চুপনি খাওয়াইব। ওরে তো চিনি, ও সব পারে। তাই আমিও ফোন দিয়ে আটিলাম, মান সম্মান যখন যাইব এমনিই যাক, আমি আর এখানে থাকুম না। একজন অপেক্ষায় আসিল আমার, চইলা গেলাম। হুমায়রা মা আমার, এত বছরের লুকানো সদ্যটা আমি তোরে কইলাম। তুই তোর ভাইজানের চিনোস? এটি জানলে ও আর ঠিক থাকবো না। মারে, ওরে জানতে দিস না। পোলাটা তো এই পরিবারের জন্য কম করে নাই। নোংরা তো আমি, অয়তো না। আমি তোরে বিশ্বাস করিলাম, কাউসার ছাড়া পাইলেই বেন্দা হইয়া যাইব। তোর বড় ঘরে বিয়া হয়েছে, কিন্তু আমার পোলাটা, ওর কি হইব? হুমায়রা হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল। শীতল স্বরে বলল, আপনার মতো স্বার্থপর মানুষ আমি দ্বিতীয়টা দেখিনি। যদি সত্যিই ছেলের চিন্তা থাকতো তবে সেদিনের কাজ করার সময় 2বার ভাবতেন আপনি। কাউসার লোভী, ওর লোভ টাকা পয়সায়। আপনিও কম যান না। নিজের ছেলে আর আমি কি? আপনি চলে যান প্লিজ। আমাদের জীবন আপনি আর কাউসার ব্যতীত অনেক সুন্দর, অনেক সুন্দর। জুবাইদা আর কথা বলার সুযোগ পেল না। তার পূর্বেই হুমায়রা পা বাড়ালো নিজ গন্তব্যে। গাঢ় কুচকুচে আধারে মিলিয়ে গেল সে। জুবাইদাও ফিরে গেল নিজ গন্তব্যে। হুমায়রার বুকটা ভার লাগছে। কুয়াশা ল্যাপটানো উত্তরিয়া বাতাসে উড়ছে খোলা চুলগুলো। সে পুকুরে কাঁচা পাটটায় গিয়ে বসল। রক্তজবার গাছটা হেলে পড়েছে ফুলের ভারে। দূরের বাঁশঝাড় ঝুঁকে অদ্ভুত রহস্যের রচনা করছে। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেছে, ফলে অন্ধকারেই মিশে রইল হুমায়রা। আকাশে চাঁদ নেই। নিকষ কালো অম্বরে তাকিয়ে আছে সে। নিজের জীবনের অপরিচিত বিশ্রী সত্যটা হজম হচ্ছে না হুমায়রার। নীরব দৃষ্টি চেয়ে রইল গাঢ় আধারের দিকে। চোখ বেয়ে নেমে এলো বিষাদ সিন্ধুর ঢেউ। ভাইজান অন্তঃপ্রাণটি মোটেই বিশ্বাস করতে চাচ্ছে না জুবাইদার কথা। তর্ক বিতর্ক করতে চাওয়া হৃদয়টা থমকে আছে। হিমেল হাওয়ায় লোমগুলো কেঁপে উঠছে, কিন্তু অনুভূতি কাজ করছে না হুমায়রার। হঠাৎ একটি মোটা শাল জড়িয়ে ধরল কেউ। সম্বিত ফিরল হুমায়রার। আলো আধারিতে মোবাইলের লাইটের আলোতে স্পষ্ট হলো ফাইজানের মুখ। গাঢ় স্বরে শুধালো, এখানে কি করছো? হুমায়রা কোনো কথা বলল না। হু হু করে কেঁদে উঠল সে। ফাইজান বুঝতে পারল না। মনে করলো তার দাদাকে স্মরণ করে বুঝি মন দুর্বল হয়ে এসেছে, তাই সাধ্যমতো সান্ত্বনা দেবার চেষ্টা করলো, কিন্তু
অশ্রুর বেগ তার কমল না। তেতো যন্ত্রণার ধারে অশ্রুরা মুক্তি পেল অঝরে। সূর্যের মিষ্টি আলো ধরণীতে কদম রাখতেই আঁধারের ঘোর আধিপত্যের ইতি ঘটল। হুমায়রা তখন গভীর ঘুমে, সারাটা রাত মেয়েটি কেঁদেছে। খুব কষ্টে তাকে শান্ত করেছে ফাইজান। অবশেষে তার বুকে ঘাপটি মেরে বিড়ালের বাচ্চার মতো ঘুমিয়েছে, তাই তাকে ডাকতে ইচ্ছে হলো না। মোটা কম্বলটা গলা অবধি টেনে দিল ফাইজান। ফরিদ এই পর্যন্ত 7-8টি মিস কল দিয়েছে। নিশ্চয়ই গাড়ি নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। এখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ফাইজান। দেরি করলেই দেরি হবে, কিন্তু অষ্টাদশীকে ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। কপালে গাঢ় চুমু আঁকলো ফাইজান, গভীর স্বরে বলল, খেয়াল রেখো আমার বউটার। বেরিয়ে গেল ফাইজান। মাটির পথ পার হতেই দেখলো ফরিদ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ফাইজান উঠতে বলল, যেতে ইচ্ছা করছে না? একেবারেই না। এমপি সাহেব, আপনি ভুলে যাচ্ছেন, আপনি ফাইজান ইকবাল, এমপি ফাইজান ইকবাল। ফাইজান নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। চাইলেও সেটা ভোলার উপায় নেই। গাড়ি স্টার্ট দিল ফরিদ, বেগ বাড়ল। একটা সময় ঘন কুহেলিকার প্রলোভে হারিয়ে গেল গাড়িটি। মানুষ মারা যাবার পর দিনগুলো কাটে খুব দ্রুত। রাত হলেই সেই স্মৃতির দাপট বাড়ে, কষ্ট প্রগাঢ় হয়। তখন শামসু মিয়া মারা গেছে। আজ 5 দিন মিলাদের আয়োজন করা হয়েছে। গ্রামের উত্তরের মাদ্রাসা এবং এতিমখানা থেকে ছেলেদের নিমন্ত্রণ করা হয়েছে। তারা কুরআন শরীফ খতম দেবার সাথে সাথে দোয়া করবে শামসু মিয়ার জন্য। কাজের মাঝে দুঃখের অস্তিত্ব থাকে না, ঠিক তেমনই আজ রাশাদের সবচেয়ে ব্যস্ত দিন কাটছে। রাশাদ ছোটাছুটি, খাবার রান্না হচ্ছে উঠানের দিকে। মোট 30 জন ছেলে। তাদের যে কোনো সমস্যা না হয় তা নিপুণ হস্তে পর্যবেক্ষণ করছে সে। হুমায়রা তার ভাইজানকে দেখছে। মানুষটিকে দেখে কে বলবে সে এই বাড়ির কেউ নয়। হুমায়রা একটি গভীর সিদ্ধান্ত নিয়েছে, সে ভাইজানের এই সত্যটা নিজের মনোপ্রকোষ্ঠেই রাখবে। কালাম এখনও কাউসারের কেস তুলেনি, সুতরাং সে এখনও ছাড়া পায়নি। সে ছাড়া পেলেও তাকে কোনো সুযোগ দেবে না হুমায়রা। তার দাদি যেহেতু বলে দিয়েছে, সুতরাং এই বাড়িতে তাকে ঢুকতেও দেবে না সে। তার জন্য যা করা প্রয়োজন সে করবে। লোভী ব্যক্তিদের কেনা সহজ, তাদের সব কিছুই এসে থাকে অর্থে। অর্থের লোভে তারা সব কিছু করতে পারে। কাউসারও তেমনই মানুষ, তাই একটি সহজ পথ বের করেছে হুমায়রা। কথাটা ভাবতেই মনের ভার কমল। মিলাদ বেশ সুষ্ঠুভাবেই শেষ হলো। দোয়া দুরুদ শেষে ছেলেগুলো প্রস্থান করলো। সবাইকে টাকা বুঝিয়ে দিল রাশেদ। এর মাঝেই পাশের বাড়ির রাশেদা আর তার ছেলের বউ আসলো। তারা আতিয়া খাতুনকে দেখতে এসেছে, সাথে ইলহার জন্য বড়ইয়ের আচার নিয়ে এলো। হুমায়রাকে দেখে তার সাথেও কথা জড়ল। সামনেই তো পরীক্ষা, পরীক্ষা পর্যন্ত। রাশেদার কথা শুনেই অবাক হলো হুমায়রা। ঘরের বাহিরে তার মাথায় অন্য কারোর চিন্তা আসেইনি। সালমা মামির এমন অবস্থার কথা কি শরীফা জানে? জানলে নিশ্চয়ই তিনি বসে থাকতেন না, ছুটে আসতেন। ননদ ভাবের সম্পর্কটা বেশ মিষ্টি। হুমায়রা শুধালো, হঠাৎ কেন অসুস্থ হলেন? হইব না কেন, গত রাতে আমান্ডে পুলিশ ধইরা লইয়া গেছে। রাশেদার কথা শেষ হবার পূর্বেই আতিয়া খাতুন হতবাক স্বরে শুধালেন, কও কি হাসানি? চাচি, তা করছি কি, পুলিশের জিপ রাত্রিরে আইলো, একলগে 5 জন ঢুকিল, 1-1.5 ঘন্টা বাদে বাইর হয়ে আইলো, আমানের হাতে হাত করা। কেন ধরলো? জানে কেডা, ওই বাড়ির কাজের লোকও তো মুখ খুলে না। সালমা ভাবির রক্তচাপ বাইরে একাকার অবস্থা, মাথায় ফানি পুনি দিল, কি কাণ্ড। আতিয়া খাতুনের কৌতূহল বাড়ল খানিক, প্রশ্নের মাত্রাও বাড়ল বেশ। রাশেদাও কথা চালাচালিতে বেশ পটু। তার সুবিধা হলো রসিয়ে রসিয়ে মানুষের হেসেলের খবর বলতে। এর মাঝে হুমায়রা নিশ্চুপ। আলাপনের কথাগুলো কর্ণকুহরে এসেও যেন প্রবেশ করছে না। বারবার স্মৃতিতে একটি গাঢ় স্বরই ভাসছে। কাজটির পেছনে যে ফাইজানের স্বতন্ত্র ভূমিকা রয়েছে তাতে সন্দেহ নেই হুমায়রার। এতদিনে খুব না হলেও এটুকু বুঝে গেছে ফাইজান ইকবাল তার কথার নড়চড় করে না। সে এক কথার মানুষ, যদিও তার কথায় মারপ্যাচ থাকে অনেক, কথার মাঝে থাকে জমাট প্রহেলিকা, কিন্তু সেই প্রহেলিকাগুলো ধীরে ধীরেই কেটে যায়, শুধু ধৈর্য ধরতে হয়। হুমায়রার পাতলা ঠোঁটের কোণায় সপ্রতিভ হাসির রেখা উদ্দীপিত হলো।
হুমায়রা লক্ষ্য করল অজান্তেই মানুষটির প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে সে। না, মানুষটি তাকে নিজের উপর নির্ভরশীল বানিয়ে ফেলেছে। আগে সবকিছুর পূর্বে ভাইজানের কথা মনে হতো, অথচ এখন যে কোনো পরিস্থিতিতেই ফাইজানের কথা মনে হয়। ব্যাপারটি খুব বাজে, অসম্ভব বাজে, কারণ এই মানুষটি ছাড়া সে কিছু কল্পনাও করতে পারে না। অথচ এই বিবাহে তার আপত্তি ছিল সর্বোচ্চ। মানুষটি অপছন্দের তালিকাতে ছিল সবার প্রথমে। আজ সমীকরণটা বদলে গেছে, জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মানুষটি। বুবু হাসো কে রে? তোমার শ্বশুরবাড়ি একবার যাওন উচিত। আতিয়া খাতুনের কথায় ধ্যানভঙ্গ হলো হুমায়রার। স্মিত স্বরে বলল, বিকালে যাব দাদি, তোমরা কথা বলো, আমি একটু ভাবিকে দেখে আসি। আতিয়া খাতুন হেসে বললেন, যাও। রান্নাঘরের ছন পাতা দিয়ে কুণ্ডলি পাকিয়ে ছাই রঙের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে মাঘের সমীকরণে। রাতের জন্য রান্না করছে ইলহা। মাটির চুলাতে শুকনো আম পাতাগুলো ঠুসে পড়ল ইলহা। চোঙাতে ফু দিয়ে আগুনের আঁচ বানালো। মশলা কষার গন্ধে হেসেলের কোনা কোনা পূর্ণ। ধোঁয়ার মাত্রা বাড়লে গলায় ঝাঁজ লাগে, ফলে কেসে ওঠে ইলহা। তাদের দাদা মারা যাবার পর থেকেই দাদি সংসার থেকে হাত তুলে নিয়েছেন। ঘরের মাঝেই থাকেন, নামাজ কালাম আগেও পড়তেন, কিন্তু এখন যেন তার প্রভু ভীরুতা আরও বেড়েছে। সারাক্ষণ তার প্রয়াত স্বামীর জন্য হাত তোলেন জায়নামাজে বসে, নয়তো তসবিহ গুনেন নিস্পৃহ আত্মার মতো। মাঝে মাঝে চেয়ে থাকেন আম গাছের পানে, ভাবেন মৃত্যুর পূর্বে তার স্বামী কি দেখত নীলিন চোখে। ফলে ইলহা নিজ দায়িত্বে সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে। মন্দ লাগছে না। মাঝে মাঝে শরীরটা দুর্বল হয়ে যায়, কিন্তু সেই দুর্বলতাকে বুঝতে চায় না সে। তুমি কি হাসপাতালে যাবে না ঠিক করলে? তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছ? হুমায়রার কথায় ঘাড় ফিরিয়ে তাকায় ইলহা, মিষ্টি হেসে বলে, এমন প্রশ্নের কারণ? ডাক্তার সাহেবা, স্টেথোস্কোপ ছেড়ে খুন্তি হাতে নিয়ে বসে আছেন, কি ভাববো বলেন তো? এটা তোমার ভুল ভাবনা। এটা নারীর হাত, এই হাতে খুন্তিও শোভা পায়, আবার স্টেথোস্কোপও। হেসে উত্তর দিল ইলহা। হুমায়রাও প্রত্যুত্তরে হাসলো, প্রসন্ন স্বরে বলল, তাই যেন হয়, খুন্তির চাপে স্টেথোস্কোপ ছেড়ে দিও না। পাকা বুড়ি হয়ে গেছো একেবারে। তা এই বড় বড় কথা কি নেতা সাহেবের বদলতে? এ ভারী অন্যায় ভাবি, সকল কৃতিত্ব তার, আর দোষের ভাগিদার খালি আমি। এ কেমন বিচার? এবার সশব্দে হেসে উঠল ইলহা। ফুলকপিগুলো কষা মশলায় দিয়ে বলল, ক্ষমা করে দাও, আর হবে না। তবে জামাই এভাবে চলে গেল কেন? কদিন থেকে যেতে পারতেন। ওনার সময় কই ভাবি, ভোটে জেতার পর থেকেই ঢাকায় যেতে হচ্ছে ঘন ঘন। রাজনৈতিক ব্যাপারগুলো তো বুঝোই, শুনলাম নাকি মন্ত্রিত্ব পাওয়ার কথা হচ্ছে। সে তো ভালো কথা। কিসের ভালো? শত্রু বাড়ানো? ভয় হয় ভাবি। ওনার তো ভয় ডর নেই, কিন্তু আমার হয়। তাহলে বলে দেখো, ছোট বউয়ের কথায় রাজনীতির পাট চুকে যাক। তুমি তাকে চিনোই না ভাবি, রাজনীতি তার রক্তে মিশে আছে। কমাসের বউয়ের জন্য 10-12 বছরের প্রেম কেউ ছাড়বেন না। ইলহা হেসে উঠল। হুমায়রা এর মাঝেই বলে উঠল, আচ্ছা, ভাইজান কোথায়? দেখছি না অনেকক্ষণ। বের হলে তো বলে যান, দেখো ঘরেই আছে। না, ঘরে নেই তো, আমি দেখে এসেছি। হুমায়রার উত্তরে ইলহার কপালে চিন্তার ভাঁজ পড়ল। অবাক স্বরে বলল, উনি কি তাহলে থানায় গেল? থানার কথা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই ফ্যাকাশে হলো হুমায়রার মুখখানা। আতঙ্কিত হলো ফর্সা মুখখানা। ইলহাকে কিছু না বলেই উঠে দাঁড়ালো, ছুটে গেল নিজ ঘরে। ফোনখানা চার্জে ছিল, সাথে সাথে ডায়াল করলো ভাইজানের নাম্বার, কিন্তু ওপাশের মানুষটা ধরলো না। ফলে কপালে জমলো মুক্তদানার মতো ঘাম। চুলের ধার দিয়ে গড়িয়ে পড়ল সেই ঘাম। কাউসার যদি কিছু বলে দেয় কি হবে তখন? এর মাঝে একটি অচেনা নাম্বারের ফোন এলো হুমায়রার নাম্বারে। নাম্বারটি চেনে না হুমায়রা। অবাক হলো সে ভীষণ, সংকোচ নিয়ে ফোনখানা ধরল সে। অপর পাশ থেকে চিকন মহিলা স্বর ভেসে উঠল, হুমায়রা, আমি জুবাইদা বলতেছি। জুবাইদার কণ্ঠে। খানিকটা অবাক হলো সে, তার নাম্বার জুবাইদার কাছে কি করে এলো? কিন্তু কোনো প্রশ্ন করার পূর্বেই জুবাইদা বলে উঠল, কাউসার জেল থেকে বাইর হইয়া যাইব আজকালকের মধ্যে। কালাম কেস তুইলা নিছে। আমার ভয় হইতাছে, কাউসার পারে না এমন কিছু নাই। জুবাইদার কণ্ঠ কাঁপছে, কণ্ঠস্বরে
আবছা ত্রাসের আভাস। ফোনের ওপারের মানুষটি চিন্তাটি নিছক অভিনয় কিনা বোঝার উপায় নেই। হুমায়রা কিছু সময় মৌন রইল। জুবাইদাকে তার বিশ্বাস হচ্ছে না। স্বার্থপর মানুষদের বিশ্বাস করা সবচেয়ে বড় বোকামি। তাদের কাছে নিজের স্বার্থ ব্যতীত। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কিছুর গুরুত্ব থাকে না। উপরন্তু জুবাইদা এমন এমন কিছু কাজ করছে যার ফলে বিশ্বাস করতে ভয় হচ্ছে হুমায়রা। জুবাইদা হুমায়রাকে মৌন দেখে আবার বলল, কাউসার যদি জানতে পারে আমরা তার ভিটায় ঢুকতে দিব না, তাইলে ওর থেকে খেপা সার আর কেউ হইব না। ওর তো মান সম্মানের ভয় নেই, কিন্তু রাশাদ যদি একবার জানতে পারে তাইলে আমার পোলাটা শেষ হইয়া যাইব। এবার মৌনতা ভাঙল হুমায়রা। বরফ শীতল স্বরে বলল, আমি কি করতে পারি? জুবাইদা এবার থমকালো। হুমায়রার প্রশ্নটা তার ভাবনার বহির্ভূত। উত্তর ঠিক করতে সময় লাগলো। তারপর অপরাধী স্বরে বলল, আমার লগে একবার দেখা করতে পারবি মা? কেন? মা বেটিতে মিল্লা একখান বুদ্ধি বাইর করাম। হুমায়রা তাচ্ছিল্য ভরে হাসল। এতদিন যে নারীর কাছ থেকে কেবল বঞ্চনা অবজ্ঞা পেয়েছে, সেই নারী আজ তাকে স্নেহ করছে। মানুষের নিজ স্বার্থে আঘাত পড়লে মনে হয় এমনি বদলে যায়। তবুও হুমায়রা কিছু বলল না, কারণ এখানে রাশাদের ভবিষ্যৎ জড়িত। রাশাদের জন্ম সত্যিটা এভাবে সকলের সম্মুখে আসুক তা মোটেই চায় না হুমায়রা। তাই শান্ত গলায় বলল, বেশ, আমি ভেবে আপনাকে জানাবো। দেরি করিস না মা, দেরি করলে বিপদে পাঁচ গজায়। হুমায়রা ফোন কেটে দিল। চিন্তার মেঘ ঘন হলো, হাত পা কেমন নিস্তেজ লাগছে। এর মাঝে বাহির থেকে ভেসে এলো ভারী স্বর। ভাইজান এসেছে। এসেই কলপারে গেলেন তিনি। বাজারের মোড়ের মসজিদ থেকে ভেসে আসছে মিষ্টি আজানের সুর। আকাশের কমলা রংখানা মিলিয়ে গেছে ধূসর সন্ধ্যায়, পাখিদের নিড়ে ফেরার তারা বেড়ে। সন্ধ্যা তারা পশ্চিম দিগন্তেই জলজল করছে। মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলো হুমায়রা। গামছা এগিয়ে দিল ভাইজানের দিকে। মানুষটি অজু করলো, সহাস্য মুখে এগিয়ে দিল একটি ঠুমকা। হুমায়রা শুধালো, এটা কি ভাইজান? হালিম আনছি, তোর পছন্দ তো? হুমায়রা হাসলো। রান্নাঘর থেকে বেরিয়ে এলো ইলহা। ঘেমে নিয়ে একসার মেয়েটি ওনার কোণ দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, ননদিনী, এটা বেড়ে খাওয়ানোর দায়িত্ব তোমার। আমি বাপু এখন রেস্টে যাব। আমি তো বলেছি যতদিন আছি তুমি রেস্টে থাকো, শোনো না তো কিছুই। না বাবা, নেতা সাহেব কয়দিনের জন্য তোমাকে রেখে গেছেন। যদি শুনেন তার বউকে দিয়ে কাজ করাচ্ছি, খেপে যাবেন। বলেই হেসে উঠল ইলহা। হুমায়রা হাসলো, কিন্তু সেই সাথে মস্তিষ্কের কোষে অদ্ভুত ভয় উকি দিল। কাউসারের মতো মানুষের জন্য এই দুটো মানুষ কষ্ট পাবে, এই বিশ্রী চিন্তাটি তাকে দুর্বল করছে। জুবাইদা যেমনই হোক, সেই নিজ ছেলেকে ভীষণ ভালোবাসতেন। সুতরাং তাকে একটিবার ভরসা করাটা খুব ভুল হবে না বোধহয়। হুমায়রাকে মৌন থাকতে দেখে ইলহা শুধালো, আমার কথায় রাগলে নাকি? সম্বিত ফেল হুমায়রার। স্মিত হেসে বলল, ধুর, কি যে বলো। আর সন্ধ্যার সময় তোমার বাইরে থাকা উচিত না, বলা তো যায় না। আজান হচ্ছে, ভেতরে যাও। রাশাদ হুমায়রার মাথায় চাটি দিয়ে বলল, বড্ড বেশি বড় হয়ে গেছিস দেখছি, দাদির মতন কথা বলতে শিখেছিস। আমি পূর্বাভাস দিচ্ছি, মাইকের বানিয়ে আসলো বলে। ঠিকই আতিয়া খাতুন ঘর থেকে চেঁচিয়ে উঠলেন, নাগবো, ঘরে যাও, বাহিরে দাঁড়াইয়া হাসছো না। জিন ভূত আসর পড়ব বাচ্চার উপর। ইলহা দাঁড়ালো না, সাথে সাথে ঘরে চলে গেল। রাশাদ গামছাটা হুমায়রার হাতে দিতেই সে প্রশ্ন করে উঠল, তুমি কি জেলে গিয়েছিলে ভাইজান? রাশাদের হাসিটা খুব তাড়াতাড়ি মিলিয়ে গেল। কুমোট আধারে তার কঠিন মুখখানা না দেখলেও অনুধাবিত ঠিক হলো। রাশাদ দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, গেছিলাম। আব্বার সাথে দেখা হয়েছে? না, করি নাই, ইচ্ছে হয় নাই। কালাম কাকা জমিটা বিক্রি করেছে, ভালো টাকা পাবে। কাল দাদিকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে হবে। কালাম কাকা তার পাওনা বুঝে নেবে, আর বাকিটা আমি তাকে আব্বাকে দিতে বলেছি। আমি দিতে গেলে হুদাই একটা গ্যাঞ্জাম করবে। এখন সত্যি গ্যাঞ্জাম তর্কাতর্কি কথা কাটাকাটি ভালো লাগে না। সে যদি বাড়ি আসে?
আসবে বলে মনে হয় না, সে তো টাকা পাচ্ছেই। যাই নামাজ পড়ে আসি, এসে একসাথে হালিম খাবো। রাশাদ চলে গেল। হুমায়রা ভাবলো কথাটা ভুল নয়, কাউসারকে তো ঠকানো হচ্ছে না, সে টাকা পাচ্ছে তবুও সে গ্যাঞ্জাম করবে। জুবাইদার চিন্তা অহেতুক। চিন্তার মেঘখানা সরল। নামাজ শেষে সপরিবার হালিম খেলো। হিমেল আবহাওয়ায় একসাথে হালিম খানা অমৃত ঠেকল। শুধু একটাই আফসোস, আজ তাদের দাদা নেই। আশেপাশে কোথাও রেডিওতে গান বাজছে। রাতের নীরবতাকে ছিন্ন ভিন্ন করছে উদাসীন গানটি। গানের মাঝে অদ্ভুত শক্তি আছে। সুর হৃদয়কে চনমনে করে তোলে, আবার সেই সুরই হৃদয়কে ঢেলে দেয় গাঢ় বিষাদ। এই সুরটির ক্ষেত্রেও একই জিনিস হলো। বেখাপ্পা মনটা দুর্বল লাগছে। উদাসীনতা ভর করেছে হুমায়রার লোমকূপে। হুমায়রা তাকিয়ে আছে নিকষ কালো আকাশটির দিকে। মেঘহীন কালো আকাশ, তারাগুলো অন্ধকারে জলজল করছে মুক্তদানার মতো। ফাইজানের সাথে কথা হয় না 2 দিন। মানুষটির এখনও ঢাকা থেকে ফেরেনি। 6 দিন হয়ে গেছে সে গিয়েছে। দর্শন কেবল টিভিতে হয়, ইন্টারভিউ হাবিজাবিতেই তাকে দেখা যায়। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে সে। মন্ত্রণালয়ে কাজও শুরু হয়ে গেছে, ফলে তার ব্যস্ততা অনেক। হুমায়রার বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। মানুষটি গভীরভাবে হৃদয়ে তার রাজত্ব জমিয়ে, এটাতে সন্দেহ নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। ছুটে গেল হুমায়রা ফোন ধরতে। ফোন ধরতেই বলল, কেমন আছে? ওপাশের মানুষটি চুপ করে আছে। মৃদু হাসলো বোধ হয়। হুমায়রার হৃদয় কম্পিত হচ্ছে, যেন ছোটোখাটো ভূমিকম্প হচ্ছে। নিঃশ্বাস আটকে গেল যেন। ওপাশের মানুষটি গাঢ় স্বরে বলল, ভালো না, মনে হচ্ছে খুব অমূল্য কিছু ফেলে এসেছি। চলছি, ছুটছি, কিন্তু কেমন জড়বস্তুর মতো লাগছে নিজেকে। প্রতিমন্ত্রী সাহেব, এগুলো বললে কি হয়? সে তো বাকিদের কাছে। হুমায়রা চুপ রইল ক্ষণ সময়, তারপর শুধালো, কবে ফিরছেন? বলতে পারছি না। ও, কি করছো? আকাশ দেখি। অন্ধকারে? অন্ধকারের আকাশ সবচেয়ে বেশি সুন্দর। তাই বুঝি? আমার মনের আকাশে মেঘ করেছে, চাঁদটা কোথাও লুকিয়ে গেছে, তাই ওই না ছোঁয়া আকাশের প্রতি লোভ হয় না। হুমায়রা উত্তর খুঁজে পেল না, চুপ করে রইল। ফাইজানও আর কথা বলল না। কথা হলো না বেশি, শুধু নিঃশ্বাসের শব্দটুকুই বলে দিল হাজারো উপাখ্যান। রাত ঘন হলো। ফরিদ ভাইয়ের কণ্ঠ শোনা গেল। ফাইজান, ঘুমিয়ে পড়েছো? কথা ছিল। ফাইজান উত্তর দিল, রাখছি, খেয়াল রেখো। আপনিও নিজের খেয়াল রাখবেন। ফোন রেখে দিল ফাইজান। বুক চিরে আবারও দীর্ঘশ্বাস বের হলো হুমায়রার। নিস্তব্ধতা ঘিরল হৃদয়কে। কি বিশ্রী এই শূন্যতা। সালমার অসুস্থতার খবর পেয়ে শরীফা গ্রামে এসেছে। উঠেছে দেলওয়ারের বাড়ি। দেলওয়ার বোনের এমন আগমনে খানিকটা অপ্রস্তুত হলেন, কিন্তু সেটা প্রকাশ করলেন না। তার শরীর ভেঙে গেছে, দাপটের উচ্চ শির যেন নুইয়ে পড়েছে। বেইল হচ্ছে না আমানের, টাকার পর টাকা খরচ হচ্ছে উকিলের পেছনে। শফির মৃত্যুর কি এমন প্রমাণ পাওয়া গেল সেটাও বোঝা যাচ্ছে না। আবার কোর্টে জামিনের জন্য আপিল করা হবে। সালমার অবস্থাও ভালো নয়, একমাত্র ছেলের শোকে সে কাতর। শরীফা আসার পর যা একটু কথা বলছে। শাশুড়ি আসায় হুমায়রাও চেয়ারম্যান বাড়ি এলো। মামির সাথে কথা হলো অল্প স্বল্প। শরীফা বারবার এক কথাই বলছে, আমার শরীফা ছেলে মলিন স্বরে কিচ্ছু বলল, করে নাই, সব সব চক্রান্ত। কে করবে এমন তাও বাজে ঠিক, ষড়যন্ত্র? ঈর্ষাপরায়ণ লোকের খারাপ অভাব মানুষের কি নেই। অভাব শরীফা? চেয়ারম্যানের উপর ক্ষুব্ধ মানুষেরও অভাব নেই। হুমায়রা অবশ্য নির্বিকার, মানতে কষ্ট হলেও এটা মিথ্যে নয়। আমান নিজে তার কাছে স্বীকার গেছে, হুমকিও দিয়েছে। দেলওয়ার এর মাঝে প্রবেশ করলো ঘরে। শরীফার উদ্দেশ্যে বলল, ভাইজান ফিরবে কবে? ফিরবে ভাইসা, আসলে নতুন মন্ত্রিত্ব, বুঝলেই তো। বুঝি সবই, কিন্তু শরীফা শরীফা মৌন মামা রইল। হিসেবে দেলওয়ারের এতটুকু তো তার অস্থিরতা সে কাছে আশা বুঝছে। করতেই পারি। ফাইজান তার ফোন ধরছে না, ধরলেও ব্যস্ততার বাহানা। ব্যাপারটি দেলওয়ারের ভালো লাগছে না। সে শরীফার উপর চাপ দেবার চেষ্টা করছে। মা ভক্ত ছেলে, মায়ের আবদার শুনবে। শরীফা না পারতে বলেই বসলো, ভাইসা, আমার যদি নির্দোষ হয় তাহলে ভয়ের কি আছে?
আমান তো নির্দোষই, সবাই সন্দেহ আছে নাকি? দেলোয়ার সাহেব চটে গেলেন, তার চোখ জোড়া ধপ করে জ্বলে উঠল রাগের উনুনে। শরীফা কথা বাড়ালো না। হুমায়রার ভালো লাগছে না এখানে বসতে, তাই শরীফাকে বলল, আমা, আমি বাড়ি যাই। ভাবি একা, দাদি ভাইজান কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি ফিরবো কালকে। তুমি চাইলে থেকে যেও। পরীক্ষা কবে? সামনের মাসের 2 তারিখ। আচ্ছা, যাও তাহলে। হুমায়রা বেরিয়ে যাবার জন্য উদ্ধত হলো। বের হবার সময় দেলওয়ার সাহেবের ক্রুদ্ধ স্বর কানে ভেসে উঠল। কাউকে অশ্রাব্য ভাষায় খারাপ কথা বলছেন। হুমায়রা কানে তুলল না, সে বেরিয়ে গেল। জুবাইদার কথা দাম না দিলেও আশঙ্কা মিথ্যে হলো না। কাউসার সত্যি সত্যিই বাড়ি চলে এলো। বঞ্চনার ক্ষোভে লাভায় দগ্ধ হয়ে ক্ষিপ্র স্বরে নিজের অধিকার দাবি করলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।